11 আগস্ট বুধবার রাত 8টায় অনিমেষ করা চেরিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনায় আরও 237 জনের মৃত্যু, গণটিকার পঞ্চম দিনেও কেন্দ্রে ভিড়, 19 দিনের লকডাউন শেষে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। ফেনীতে গোয়েন্দা পুলিশের ওসি সহ 6 কর্মকর্তা রিমান্ডে, স্বর্ণের বার আত্মসাতের অভিযোগ। করোনায় চাকরির বয়স শেষ হয়েছে প্রায় 2.5 লাখ প্রার্থীর, ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ। দেশে করোনায় আরও 237 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 23,398 জনের। এদিকে দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করতেই মডার্নার প্রথম ডোজের টিকাদান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে টানা 19 দিন লকডাউনের পর আজ থেকে চালু হয়েছে গণপরিবহন, খুলেছে সরকারি বেসরকারি অফিস, দোকান ও শপিং মল। এ নিয়ে কথা বলতে রাজধানীর গ্রিন রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শেষ কথা যেটি বলছিলাম যে 19 দিন লকডাউন শেষে আজকে আবার স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই শুরু হলো। তো এই ক্ষেত্রে যেহেতু জীবন এবং জীবিকার স্বার্থে আমাদের বাইরে যেতেই হচ্ছে এবং সরকারও যেহেতু লকডাউন অথবা কঠোর বিধিনিষেধ কিছু কিছু ক্ষেত্রে শিথিল করে দিয়েছে, এই ক্ষেত্রে আমাদের কি কি বিধিনিষেধ নিজেদের থেকে আরোপ করা দরকার যাতে করোনার সংক্রমণ না বাড়ে? ধন্যবাদ আপনাকে। দর্শকদেরও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, 19 দিন লকডাউন গেল, জনগণের জীবন তো বলতে পারেন একদম দুর্বিষহ অবস্থা হয়েছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের লোক, দেশে তো অনেক নিম্ন আয়ের লোক আছে যারা দিন এনে দিন খায়, তারা কিন্তু অনেক কষ্ট করছে এই যে 19 দিনে। অনেকের চাকরি নাই, বাকরি নাই, একেবারে ইনকামের কোনো সোর্স নাই। এই যে যে কোনো ধরনের এই ধরনের যে লোকের সংখ্যা প্রায় 2-3 কোটি লোক। আমি মনে করি সরকার যে এই সময় লকডাউনটাকে শিথিল করছে বা বিধিনিষেধ অনেক কিছু অনেক ক্ষেত্রেই উইথড্র করে নিছে, এটা বোধহয় ঠিকই আছে। এবং ঢাকা শহরে তো দেখলাম আজকে, বা পুরা দেশেই তো এই অবস্থা, জনজীবন কিন্তু স্বাভাবিক হতে চলছে বা হচ্ছে। আমি এই জন্য জনগণকে একটা কথাই বলবো, লকডাউন কিন্তু দীর্ঘদিনের কোনো স্থায়ী সমস্যার সমাধান করতে পারবে না, আর দীর্ঘস্থায়ী প্রক্রিয়াও কিন্তু এটা না। জনগণের জন্য একটাই প্রতিরোধ, একটাই আপনাদের খেয়াল রাখতে হবে, এই করোনার প্রতিরোধ, যদি করোনার সংক্রমণ থেকে আমরা আমাদেরকে এবং দেশের মানুষকে বাঁচাতে চাই, আমাদেরকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং টিকা নিতে হবে। কারণটা হলো, লকডাউন সমস্যার সমাধান করবে না, করোনা থেকে বাঁচার দুটো রাস্তা হলো স্বাস্থ্যবিধি মানা। স্বাস্থ্যবিধি বলতে আমাদেরকে সবাইকে মাস্ক পরতেই হবে। এই মাস্ক কিন্তু 80-90 ভাগ আপনাকে এই করোনার সংক্রমণ থেকে রক্ষা করবে। এবং হাত ধোয়ার চর্চা অবশ্যই অবশ্যই চালু রাখবেন। এবং সবচেয়ে যেটা ডেঞ্জারাস, শারীরিক দূরত্ব। আমরা যদি বের হই তাহলে দেখি মানুষে করে গায়ের উপরে গা দিয়ে কিন্তু চলাফেরা করে, হাটে ঘাটে, বাজারে, ফুটপাতে, একবারে ইভেন হাসপাতালের আউটডোরে লুকে লুকারণ্য, কেউ কোনো স্বাস্থ্যবিধি মানছে না। এটা কিন্তু ভয়ানক অবস্থার সৃষ্টি করবে। কারণ আমাদের এই যে লকডাউন যদিও উঠে গেছে, করোনার সংক্রমণের ঝুঁকি তো রয়েই গেছে। সুতরাং এটা থেকে বাঁচার একটাই রাস্তা, স্বাস্থ্যবিধি আপনারা মানবেন। এবং অবশ্যই টিকা অলরেডি গভর্নমেন্ট গণ টিকা চালু করছে। আপনার প্রাপ্তি সাপেক্ষে অবশ্যই সবাই টিকা নেবেন, তাহলে আমরা করোনার সংক্রমণকে রোধ করতে পারবো। আমরা এখন করোনা সংক্রমণের কোন পর্যায়ে রয়েছি? কারণ হচ্ছে আমরা তো লকডাউন তুলে দিলাম, আমরা প্রতিদিনের মৃত্যুর সংখ্যাও বাড়তে দেখছি। এখন আমরা কি করোনার কোন পর্যায়ে রয়েছে এবং এটি কতদিন নাগাদ চলতে পারে? আসলে একটা কথা হলো, করোনা হয় কি, এটার ক্যারেক্টারই তো এরকম। যেমন আমাদের তো এই করোনার সংক্রমণের হার কিছুটা কমছে, টোটাল সংখ্যাও কিন্তু অনেকটা কম। তো মৃত্যুর মিছিল কিন্তু আসলে কমে না। কথা হলো, সংক্রমণ যদি বাড়তে থাকে, মৃত্যুর মিছিল তো বাড়তেই পারে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, করোনার ক্যারেক্টার হলে বাড়তেই থাকে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে প্লেটু বলে একই রকম থাকবে কয়েকদিন, বা স্টেবল থাকবে, তারপরে কিন্তু এটা কমবে। এখন হলফ করে বলা মুশকিল কতদিন এরকম থাকবে, কতদিন পরে কমবে, এটা তো বলা মুশকিল। এটা নির্ভর করে জনগণের আচার আচরণের উপর। জনগণ যদি ভালোভাবে, সুন্দরভাবে, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে, আমি মনে করি আগামী কিছুদিনের মধ্যে আমরা এটা বুঝতে পারবো। যেহেতু লকডাউন উঠলো এখন, সত্যিকারের ইফেক্টটা কেমন হবে বুঝতে পারবো। আমার মনে হয় আগামী কিছুদিনের মধ্যে এটা বোধহয় কমতে শুরু করবে। তবে এটা নির্ভর করবে আমাদের উপরে। আমরা যদি মাস্কটা সুন্দরভাবে পড়তে পারি, সবাই, 100 ভাগ লোক, সবাই গ্রামে গঞ্জে, সবাই যে যেখানেই আছি, মাস্ক অবশ্যই পরবো।
প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাব না, জনসমাগম গুলো কিন্তু এড়িয়ে চলবো। আবার এই যে হাটে ঘাটে বাজারে যেখানে যে খালি লোকে লোকারণ্য, কেউ তো জনসমাগম গুলো এড়িয়ে চলে না বা যে স্বাস্থ্যবিধি মানে না। যদি আমরা এটুকু মানতে পারি এবং হাত ধোয়ার চর্চা অবশ্যই চালু রাখবো এবং সবাই ভয় ভীতি উপেক্ষা করে, ইতিমধ্যেই জনগণের মধ্যে কিন্তু এটা খুব সুন্দর একটা অবস্থা, স্বতঃস্ফূর্ততা ভাব দেখা যাচ্ছে, তারা টিকা নিতে চাচ্ছে। আমরা যদি টিকা আমরা সবাই নিতে পারি, তাহলে করোনার সংক্রমণ বোধহয় আমরা অন্তত নির্মূল তো হয়তো হবে না, এর সংক্রমণ কিছুটা হলে এর লাগামটা আশা করি আমরা ধরতে পারবো আর কি। স্যার, আমি আপনিও মনে করি টিকার কথা আগামী বলছেন, কয়েকদিন আমরাও মধ্যে দেখলাম যে সরকার গণটিকার ব্যবস্থাও করেছে এবং গণটিকার কার্যক্রমও বেশ কিছুদিন চললো, 2-3 দিন সিটি কর্পোরেশন এলাকায়, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে, পৌরসভায় এক এক সময় নির্ধারণ করে দিয়েছিল, সে অনুযায়ী চলছে। এবং আমরা দেখতে পেলাম যে মডার্নার টিকা প্রথম ডোজ দেয়া প্রায় বন্ধ করে দেওয়া হলো এবং দ্বিতীয় ডোজ যাতে সবাই পায় সেই জন্যই প্রথম ডোজটা বন্ধ করে দেওয়া হলো। এই টিকা নিয়ে বাংলাদেশের মানুষের এক ধরনের আশঙ্কা ছিল সবাই টিকা পাবেন কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ থেকেই টিকা আসছে। আজকেও প্রায় আরও 17 লাখ টিকা আসবে আজকে, এবং গতকালকেও 17 লাখ টিকা এসেছে। চীনের সিনোফার্মের সঙ্গে আরও 6 কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই টিকা ব্যবস্থাপনা যেমনভাবে হচ্ছে সেটি আপনি কিভাবে দেখছেন এবং আপনার কোনো সুপারিশ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। যে কথাটা আমি বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। প্রথম কথা হলো যে গণটিকা চালু করছে, এটা কিন্তু আমারই একটা প্রপোজাল ছিল। এই যে নিবন্ধন টিবন্ধন এগুলো বাতিল করে আমি মনে করছি গণহারে একবারে ইউনিয়নে গ্রামে গ্রামে মহল্লা মহল্লাকে গিয়ে টিকা দিয়ে আসবেন, কারণ আমরা তো ছোটবেলাও টিকা নিতাম। ওইভাবে যে দিয়ে আসবে, গণটিকা দিলে আমি মনে করি যে আরো কার্যকরী হবে। কারণ নিবন্ধনের মাধ্যমে যারা অশিক্ষিত লোক, গ্রামে গঞ্জের লোক, তারা কিন্তু আমি দেখতাম পারতো না ভালো করে এবং তারা নিরুৎসাহিত হতো। সেজন্য আমি বলছি গণটিকার কার্যক্রমটা গভর্নমেন্ট চালু করছে, এটা অত্যন্ত ভালো। আমি মনে করি এটা যুগান্তকারী বলবো আমি, এবং সরকারকে আমি অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। তবে গণটিকা দিতে গিয়ে কিছু বিশৃঙ্খল অবস্থা কিন্তু হচ্ছে, অব্যবস্থাটা কিন্তু হচ্ছে। কারণ টিকার প্রাপ্যতার উপরে তো সবকিছু নির্ভর করে। টিকা আছে 300, লোক এসে হাজির হয় 2000 3000। এইটা যদি ব্যবস্থাটা যদি সুন্দর করা না হয়, তাহলে জনগণ কিন্তু এই যে আসে দেখেই ঘুরে এসে দাঁড়ায় থাকে, হুড়াহুড়ি করে গায়ের উপরে গা দিয়ে টিকা নিতে দাঁড়ায় রয়েছে এবং একদম এমন ভাবে দাঁড়াইছে মনে হয় যে এই টিকার যে হারে স্বাস্থ্যবিধি মানার বালাই নাই, টিকা নিতে এসে আবার কেউ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে আবার না ঘরে নাই, ভাইরাস বহন করে আবার ঘরে নাকি নিয়ে না যায়। কারণ গণ টিকা নিতে গিয়ে গণহারে যেন আবার সবাই সংক্রমিত না হয়। আমি মনে করি সরকার এই ভুলভ্রান্তি টুকটাক যা হচ্ছে এর থেকে শিক্ষা নিয়ে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যদি টিকাদান কার্যক্রম চালাতে থাকে, তাহলে আমি মনে করি এটা আরো সুন্দর হবে, সাকসেসফুল হবে, জনগণেরও কষ্ট কম হবে, লাঘব এই কষ্ট লাঘব হবে এবং তারা এই টিকা নিতে আসে, যে গণ টিকা নিতে আসে, গণ দুর্ভোগ এটা যেন আর না হয়, এই ব্যাপারে নিঃসন্দেহে গভর্নমেন্টকে বোধহয় আরেকটু সতর্ক হতে এই হবে। ব্যবস্থাপনাটা একটু ঠিকঠাক মতন করা দরকার। স্যার, আমরা একটি বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আপনার সঙ্গে আরও কথা হবে। আমাদের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলতে চাই আপনার সঙ্গে। একটি এডিটর স্পিকে একটি বিরতিতে যাচ্ছি। এডিটর স্পিকে স্বাগত আরও একবার। আমাদের সঙ্গে আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ। স্যার, কথা বলছিলাম আপনার সাথে করোনা পরিস্থিতি নিয়ে। একই সঙ্গে করোনার এই পরিস্থিতির মধ্যে ডেঙ্গু পরিস্থিতিও আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভয়াবহ রূপ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আগস্টের 10 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 2500। যেহেতু ডেঙ্গু এবং করোনা দুটি উপসর্গের মধ্যে মিল রয়েছে, কার করোনা হচ্ছে কার ডেঙ্গু হচ্ছে, জ্বর হলে এটি নিয়ে তারা খুবই আতঙ্কিত হয়ে পড়ছে। এটি নিয়ে কোনো বোঝার উপায় আছে কিনা এবং ডেঙ্গু পরিস্থিতিতে আপনার পরামর্শ কি? না, ধন্যবাদ আপনাকে। আসলে দুইটাই ভাইরাস, তো লক্ষণগুলো অনেকগুলো কিন্তু মিল আছে, এটা সত্য। তবে কিছু কিছু জিনিস দেখলে আমরা বুঝতে পারি। যেমন ডেঙ্গুর বেলায় আমরা বলি যে রোগীর খুব হাই টেম্পারেচার 103, 4, 5 এরকম হয়ে যায়, শরীরে ব্যথা, গিরে গিরে ব্যথা, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, প্রচন্ড ব্যথা করে। এটার একটা নাম কিন্তু ব্রেক বোন ফিভার বলে, মানে হাড় ভাঙ্গা জ্বর, এত ব্যথা করে। এর সাথে রোগীর দেখবেন যে জ্বরের 4-5 দিন পরে গায়ে কিন্তু র্যাশ উঠতে পারে, অ্যালার্জির মতো লাল লাল এগুলো হয়। এবং 4-5 দিন পরে অনেক সময় রক্তের প্লেটিলেট কমে যেয়ে রক্তক্ষরণ হতে পারে। যেমন নাক দিয়ে রক্ত, দাঁতের গোড়ায় রক্ত, বমির সাথে রক্ত, পায়খানার সঙ্গে রক্ত, এবং শরীরের চামড়ার নিচে রক্ত, এবং মেয়েদের অসময়ে পিরিয়ড হতে পারে। পিরিয়ড শুরু হয়ে গেলে অনেক সময় বন্ধ হচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু ডেঙ্গুতে হয়, কিন্তু এগুলো কিন্তু আবার করোনাতে হয় না। করোনাতে সবচেয়ে যেটা হয়, জ্বর উঠে অত হাই হয় না এবং ব্যথাও হতে পারে। তবে করোনা রোগীদের প্রায় বলে তাদের ঘ্রাণ নষ্ট হয়ে যায়, রোগী বলে ঘ্রাণ পায় না, রুচি পায় না। এবং সবচেয়ে ডেঞ্জারাস হলো রোগী ফুসফুসে আক্রান্ত করে, শ্বাসকষ্ট হয়, কাশি হয়, বুকে ব্যথা হয়, অনেক সময় দ্রুত অক্সিজেন ফল করে যায়। তখনই সাথে সাথে হাসপাতাল নিতে হয়, আইসিইউ লাগতে পারে, অক্সিজেন লাগতে পারে, তাহলে রোগী কিন্তু খারাপ হতে পারে।
তবে অনেক ক্ষেত্রে দেখা যায় লক্ষণ কিন্তু বোঝা যায় না। এই জন্য যেহেতু প্যান্ডেমিক চলছে, করোনাও চলছে, একই সাথে আবার ডেঙ্গুর সংক্রমণও বেড়ে যাচ্ছে। এই জন্য জনগণকে বলবো আপনারা কেউ যেন খামখেয়ালি না করেন, ঢিলা ঢালা ভাব না করেন। কারো যদি জ্বর হয়, গলা ব্যথা হয়, কাশি হয়, শরীর ব্যথা, মাথা ব্যথা এগুলো হলে দুটো টেস্টে কিন্তু করায় নেবেন। সবচেয়ে ভালো আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষাও করবেন এবং সেখানে ওষুধপত্র যা খান নিজেরা নিজেদের মতো করে খাবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। কারণ ডেঙ্গুতে যে মাথা ব্যথা হয়, জ্বর হয়, ব্যথা হয়, আমরা কিন্তু শুধু বলি প্যারাসিটামল খাবেন। অনেক সময় রোগীর এত ব্যথা হয় দোকান থেকে পেইন কিলার নিয়ে এসে খায়, এটা কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ প্যারাসিটামলের বাইরে অন্য কোনো পেইন কিলার কিন্তু ডেঙ্গুতে দেওয়া হয় না বা দেওয়া উচিত না। সেই জন্য জনগণকে বলবো ডাক্তারের পরামর্শ নেবেন, পরীক্ষা দিয়ে করা খুব কঠিন না, 1-2 দিনের মধ্যেই ডেঙ্গুর একটা টেস্ট, সিম্পল টেস্ট, NS1 অ্যান্টিজেন বলে, এটা করলেই ডেঙ্গু ডায়াগনোস করা যায়। রক্তের 3-4 দিন পরে সিবিসি প্লেটলেট করলেও কিন্তু বোঝা যায় প্লেটলেট কমে কিনা, রক্তক্ষরণের ঝুঁকি আছে, এগুলো কিন্তু বোঝা যায়। আর করোনা যেহেতু সিম্পল টেস্ট, আপনি জানেন RT-PCR করে, আজকাল তো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে, এটাও করা যায়। তবে খেয়াল রাখতে হবে, এমন রুগী আমরা পাচ্ছি কারো দেখি করোনাও হয়ে গেছে, তার একই সাথে আবার ডেঙ্গুও কিন্তু হয়ে গেছে। একই রুগী দুই রুগী আক্রান্ত, এগুলো কিন্তু আরো সিরিয়াস। কিন্তু জনগণকে বলবো এই ধরনের লক্ষণ যারই থাক, আপনি কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, তার পরামর্শ অনুযায়ী চলবেন এবং ওষুধ তো যাই ব্যবহার করেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন, তাহলে যাতে কোনো জটিলতা না হয় সেটা কিন্তু এড়ানো সম্ভব হবে আসলে। অবশ্যই। স্যার, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আজকে শিক্ষামন্ত্রী বলেছেন যে আগস্টের পর অর্থাৎ 31 আগস্ট পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এটি সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একটি চিন্তা ভাবনা সরকার করছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আপনার মন্তব্য কি, অথবা কি করা উচিত? আসলে ধন্যবাদ, আপনি কিন্তু খুব জরুরি তো, কারণ এই করোনা তো সব দিক দিয়ে আমাদের জীবন বিপর্যস্ত করে ফেলছে। তবে সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক সবাই মিলেই তো সাফার করছে। তা আমি মনে করি যে অনেকদিন হয়ে গেল, প্রায় 1.5 বছর তো সবকিছু বন্ধ। আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে চিন্তা ভাবনা আমাদের করতেই হবে। তবে আমার সাজেশন হলো আগে উপর থেকে যারা বড় বাচ্চা, যেমন আমি মনে করি মেডিকেল কলেজ খুলে দেওয়া হোক, বুয়েট খুলে দেওয়া হোক, এগ্রিকালচার বা ইউনিভার্সিটি সরকারি বেসরকারি খুলে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তবে তার আগে সবাইকে টিকার আওতায় আনার পরে পর্যায়ক্রমে খোলা হোক, যেমন একটা করে খোলা হোক। আমরা দেখি যদি এগুলো ভালো থাকে বাচ্চারা, যেমন মেডিকেল কলেজ, বুয়েট, ইউনিভার্সিটি বা ধরেন এগ্রিকালচার খুলে যদি পরিস্থিতি ভালো হয়, তখন পর্যায়ক্রমে কলেজ বা হাই স্কুল এবং তার উপরে প্রাইমারি স্কুল তখন হয়তো খুলে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তবে তার আগে সমস্ত ছাত্রদের আবাসিক অনাবাসিক তাদেরকে টিকা আনতে হবে। সমস্ত শিক্ষক এবং যারা কলেজ বা ইউনিভার্সিটি বা যারা কর্মচারী বৃন্দ রয়ে গেছে তাদেরকেও টিকা আনা হোক। এনে আস্তে আস্তে আমার মনে হয় কলেজ খুলে দেওয়া, মানে বিশ্ববিদ্যালয়গুলো বা অন্যান্য কলেজগুলো বোধহয় খুলে দেওয়া যেতে পারে, করা উচিত বলে আমার মনে হচ্ছে আর কি। কারণ একটা জাতিকে ধ্বংস করার কিন্তু একটাই রাস্তা, যদি তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায়। সুতরাং 1.5 বছর হয়ে গেল, এইটার উপরে আর কতদিন ছাত্রদের ঘরে আটকে রাখা যেতে পারে? আমি মনে করি খুলে নেওয়ার ব্যবস্থা করা, এটা বোধহয় যুক্তিসঙ্গত করা উচিত বলে আমি মনে করি। ডক্টর এবিএম আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দিয়ে যুক্ত হওয়ার জন্য। এডিটরস থেকে স্বাগত আরও একবার। স্বর্ণের বার আত্মসাৎ মামলায় ফেনীতে গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামকে 4 দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া অন্য 5 কর্মকর্তাকে 3 দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে বসুন্ধরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল আনোয়ার। জনাব নুরুল আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেই ঘটনাটি দেখতে পেলাম ফেনীতে, স্বর্ণ ব্যবসায়ীকে যেখানে নিরাপত্তা দেওয়াই পুলিশের দায়িত্ব ছিল, সেখানে তার কাছ থেকে সোনা যদি ছিনিয়ে নেয়, তাহলে পুলিশের প্রতি জনগণের একটি আস্থাহীনতা তৈরি হয় কিনা? আপনার বক্তব্যের পয়লাই বলবো, একটু সংশোধনী আমি দিব বোধহয়। পুলিশের প্রতি শব্দটা বলবো না, পুলিশের কিছু অগ্রহণযোগ্য দুষ্ট সদস্যের প্রতি মানুষের অনাস্থার সৃষ্টি হয়, এর সাথে আমি একমত। ফেনীতে যে ঘটনা ঘটলো এটা দুঃখজনক, ক্ষমার অযোগ্য। কোনো অবস্থাতে আমরা এটাকে মেনে নিতে পারি না। আমাদের কাজ হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষের জীবন এবং সম্পদকে রক্ষণাবেক্ষণ করা, যাতে কেউ তছরূপ করতে না পারে বা ছিনতাই করতে না পারে, নিতে না পারে। সেক্ষেত্রে আমরাই যদি তছরূপকারী হয়ে যাই, আমরা যদি নিজেরাই দস্যুতা করি, আমরা যদি নিজেরাই ছিনতাই করি, তা মানুষ যাবেটা কোথায়? এটা খুবই বেদনাদায়ক।
এবং লজ্জাস্কর ঘটনা বটে। সেই সাথে আমি বলবো, যোগ করব, আপনি লক্ষ্য করেন ঘটনার পরে কিন্তু পুলিশ যারা প্রশাসন চালায় ফেনী জেলাতে, এরা কোন রকম ভাবে এদের প্রতি অনুগ্রহ দেখায় নাই। তাৎক্ষণিকভাবে মামলা নিল, গ্রেপ্তার করলো, কোর্টে ফরওয়ার্ড করলো, রিমান্ডে আনলো এবং 15টা মতো গোল্ড বার রিকভারি করলো। তাহলে আমরা দেখা যাচ্ছে যারা অন্যায় করলো পুলিশে, এই ধরনের অন্যায়কে পুলিশ প্রশাসন বা কর্তৃপক্ষ কোনোভাবে এটাকে মেনে নেয় না বা গ্রহণ করে না, প্রশ্রয় দেয় না। তার প্রমাণটা দেখলাম আমরা, তাৎক্ষণিক অ্যাকশন। এদিক দিয়ে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ঘটনাও বটে। পুলিশের এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ার কারণ কি? একটি কি বিষয় হতে পারে যে খুব বেশি কঠোর শাস্তি হয় না বলেই পুলিশ এরকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে? এখানে বোধহয় একটা ভুল ব্যাখ্যা সবসময় আমরা শুনে থাকি, পুলিশের শাস্তি হয় না বা কঠোর শাস্তি হয় না। এই কথাটা বোধহয় সবটা ঠিক না। পুলিশের যে ধরনের শাস্তি হয়, যে পরিমাণের শাস্তি হয় এবং যত কঠোর শাস্তি হয়, আমার বিশ্বাস আমাদের রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত অন্যান্য সরকারের যে সমস্ত অঙ্গগুলো আছে, যারা এই ধরনের ঘুষ খায়, দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে অনেক কম সাজা হয়। আমি একটা উদাহরণ দিব। প্রথমে আমরা কোনো কিছু হলে পরে পুলিশকে বলি, আমরা ক্লোজ করি, বলি যেটা প্রত্যাহার করি। তার পরবর্তীকালে কি করি, আমরা সাসপেন্ড করি। এরপরে যদি মামলা নেওয়ার মতো আমরা রেগুলার মামলা নেই, গ্রেপ্তার করি। একটা জিনিস বাইরে প্রচলিত আছে, পুলিশের লোক অপরাধ করলে ক্লোজ করে আরেক জায়গায় বদলি করা হয় না। যেখানে কগনিজেবল অফেন্স করে, ক্রিমিনাল অফেন্স করে, সেক্ষেত্রে এই ধরনের কার্পণ্য দেখানো হয় না। কিন্তু যেগুলো আরো ছোটখাটো অপরাধ, সেই ক্ষেত্রে বাকি ধাপগুলি নেওয়া হয়। আরেকটা জিনিস বলতে হবে যে সরকারি কর্মচারী বা পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে কতগুলি ধাপ সরকার নির্ধারণ করে দিয়েছে। চট করে মামলা নিয়ে গ্রেপ্তার করা যায় না। কিন্তু যেগুলো তাৎক্ষণিক কোনো ঘটনা, তাৎক্ষণিকভাবে কিছু পাওয়া গেলে সেক্ষেত্রে ধাপের পর্যায়গুলো আসে না, আসার প্রয়োজন হয় না। এটা হচ্ছে আমাদের বিধান। জি। আরেকটা বিষয় একটু জানতে চাই যে পুলিশের অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য কোনো ধরনের সুপারিশ আপনার আছে কিনা? আমি প্রথমেই বলবো, পুলিশ তো অপরাধ করার জন্য সৃষ্টি হয় নাই। পুলিশের সৃষ্টিটা হচ্ছে আমাদের লক্ষ্য করতে হবে অপরাধকে নিয়ন্ত্রণ করা, দমন করা, উচ্ছেদ করা, নির্মূল করার জন্য। অথচ আমরা তো এই অপরাধে কেউ পুলিশের কোনো কোনো সদস্য কখনো কখনো জড়িয়ে যায়। এর কারণটা একটাই, যদি আমি এভাবে বলি যে যদি আপনি দুধকে ছানেন কি হবে? মাখন হবে। আর যদি আপনি পানিকে ছানেন তাহলে কি হবে? পানি ইজ টু ওয়াটার। আমাদের দেশে জনগণ যেরকম সার্বিকভাবে, এই জনগণ থেকে যে পুলিশ উঠে আসছে, সমাজের বিভিন্ন জায়গাতে যেই রন্ধে রন্ধে যে দুর্নীতি বা অন্যায় অবিচারটা আছে, এগুলো তো পুলিশ দেখতে পায়, পুলিশের পরিবাররা দেখতে পায়। ফলে কোনো কোনো সময় এদের কোনো কোনো সদস্য টেম্পটেড হয়ে যায়, অনিয়ন্ত্রিত হয়ে যায়, নিজেদেরকে সামাল দেওয়ার মতো অবস্থায় থাকে না। এটা ভুলে যায় তার পজিশনটা কি, তার পজিশন থেকে এ ধরনের কাজ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটা তারা মানতে পারে না বা বুঝতে পারে না ওই সময়টায়। যখন বোঝে তখন সব শেষ। এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলবো, যে এই ফেনী জেলা পুলিশের যে তাৎক্ষণিক যে তৎপরতা আমরা দেখলাম, এটা খুব কম ক্ষেত্রেই দেখা যায়, আরো সময় নেয়। আমি না বলি, এটা একটা কথা না বললেই না, আমি টেম্পটেড হচ্ছি। ফেনী পুলিশ সুপার হচ্ছে খন্দকার নুরুন নবী। উনি হচ্ছেন, ওনার বাবা হচ্ছে খন্দকার সাহেব আলী। উনি বাংলাদেশের প্রথম বিসিএস পুলিশ কর্মকর্তা, 73 সালে জয়েন করেছেন, একজন মুক্তিযোদ্ধা। সেই হিসাবে বাবার ট্রেডিশনটা ছেলের মধ্যে আছে। এবং এই খন্দকার সাহেব আলী বলতে বাধা নাই, আমারই ব্যাচমেট। আমি তাকে চাকরি জীবনের প্রথম থেকে চিনতাম। খন্দকার নুরুন নবীকে ছোটবেলা থেকে দেখেছি। তো এই ধরনের যদি ভালো অফিসার আমাদের বিভিন্ন জায়গাতে প্রশাসনিক দায়িত্বে থাকে, আমি বিশ্বাস করি নিঃসন্দেহে পুলিশকে ভালো অপরাধ। মানুষ থাকলে অবশ্যই সেখানে অনেক সুবিধা পাই এবং সেটির একটি প্রতিফলন আপনি যেমনটি বললেন আমরা
দেখতে পেলাম। আমরা চাইবো যে সমস্ত ঘটনায় যেন এমন তড়িৎ গতিতে এই ব্যবস্থা নেওয়া হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। করোনাকালে প্রায় 2.5 লাখ প্রার্থীর চাকরির বয়স শেষ হয়েছে। যাদের বয়স আছে তাদেরও 1.5 বছর সময় নষ্ট হয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.ম.স. আরেফিন সিদ্দিক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের যেই দাবি, তারা বলছেন যে তাদের জীবনে থেকে যে সময়টা নষ্ট হয়েছে সেটি বিবেচনায় তাদের চাকরির বয়স বাড়ানো প্রয়োজন। আপনার মূল্যায়ন কি? আমার মনে হয় যে ছেলে মেয়েদের এই যে দাবি, সে দাবির একটা যৌক্তিকতা আছে। এই যৌক্তিকতাটা কিভাবে এখন পূরণ করা যায়, অর্থাৎ একটা সমস্যা তো এটা নিশ্চয়ই আমরা সবাই স্বীকার করি যে করোনার মহাসংকট কালে সরকারের বা বেসরকারি সংস্থাগুলোরও অনেক সময় চাকরির ব্যবস্থা করা, চাকরি দেওয়ার ব্যবস্থা করা, বিজ্ঞাপন দেয়া, সাক্ষাৎকার নেওয়া, পরীক্ষা নেওয়া, এগুলো সম্ভব হচ্ছে না। এবং সেই কারণে বহু ছেলে মেয়ে তাদের যে 30 বছরের, বিশেষ করে সরকারি চাকরিতে 30 বছরের যে বয়স সেটা অতিক্রম করে যাচ্ছে। তো এটার সমাধানটা সহজভাবে হতে পারে, সমাধান আবার জটিল ভাবেও চিন্তা করা যেতে পারে। আমি সহজ যে সমাধানটা দেখি সেটা হচ্ছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যে চাকরিগুলো শূন্য হচ্ছে, যে পদগুলো শূন্য হচ্ছে, সেই শূন্য পদগুলোর বিজ্ঞাপন এখন দিয়ে দিতে হবে। এবং সেখানে যে আবেদনের তারিখটা থাকবে, যেমন মনে করি যে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত আবেদন করার সময় আছে, বিজ্ঞাপন আজকে প্রকাশিত হলো। এই আগস্টের 31 তারিখ পর্যন্ত বা 30 তারিখ পর্যন্ত যাদের বয়স 30-এর মাঝে আছে তারা সবাই আবেদন জমা দেবেন। তারপরে এই পরীক্ষাটা নেওয়া, তাদেরকে সাক্ষাৎকার বা লিখিত পরীক্ষায় ডাকা, এটা হয়তো 1 বছর পরে হতে পারে। করোনার সংকট যখন কমে যাবে, সংক্রমণ যখন কমে যাবে, তখন যেই সময় হোক না কেন, আজকে থেকে 1 বছর 2 বছর পরেও যদি হয়, তারা সেই সুযোগটা পাবে। অর্থাৎ পরীক্ষায় বসার সুযোগ পাবে, তাদের যে যোগ্যতা বিবেচিত হবে এবং সে যদি যোগ্য বিবেচিত হয় সে চাকরিও পাবে। এইভাবে এই সমস্যাটার কিন্তু একটা সহজ সমাধান করা যায়। নির্ভর করবে আমাদের নীতি নির্ধারকরা কিভাবে সেটি থাকে। স্যার, শিক্ষার্থীরা বলছেন যে তাদের জীবন থেকে যেই 1.5-2 বছর নষ্ট হয়ে গেল সেটি বিবেচনায় যদি এটি কেউ কেউ বলছেন যে 35 বছর যদি চাকরির বয়স করা যায়, আবার বেশিরভাগই দেখছি যে এই 2 বছরের ক্ষতিপূরণটাই তারা চাইছেন। তারা বলছেন যে অন্তত 32 বছর যেন সরকারি চাকরির মেয়াদটি করা হয় সবার জন্যই। এটি কি কোনোভাবে করা উচিত কিনা, আপনার কি মনে হয়? না, করোনার এই সংকট তো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। অতএব করোনার এই সময়ে যে ছেলে মেয়েরা আবেদন করতে পারেনি এবং সেই সময় যে শূন্য পদগুলো ছিল সেগুলোকে বিজ্ঞাপিত হয়েছিল কিনা, যদি বিজ্ঞাপিত হয়ে থাকে, তারা যদি আবেদন করে থাকে, তাহলে তাদের বিষয়গুলো বিবেচনা করতে হবে। আর যদি সেটা বিজ্ঞাপিত নাই হয়ে থাকে, তাহলে এখন বিজ্ঞাপন দেওয়া হলে অন্তত পক্ষে তাদের ক্ষেত্রে তাদের বয়সটা দেখে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে করোনার এই কারণে তারা যে আবেদন করতে পারেনি সেটা তাদের দোষ নয়, এটা বিভিন্ন প্রতিষ্ঠান সময় মতো বিজ্ঞাপন দেয়নি, সেই কারণে এটা হয়েছে। তখন নিশ্চয়ই তাদেরকে সুযোগ দেওয়া যায়। এটাকে একেবারে সাধারণভাবে বৃদ্ধি না করলেও অন্তত পক্ষে এই সময় যারা 30-এর বয়সসীমা অতিক্রম করে গেলেও কিন্তু তারা সুযোগ পেল না, তাদেরকে সুযোগের আওতায় আনাটা এটা আমাদের দায়িত্ব। স্যার, এই বিষয়টি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছিলাম, তারাও এই বিষয়টি নিয়ে কথা বলেছে। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তাবও পাঠিয়েছে এবং জনপ্রশাসন সচিব তিনি জানিয়েছেন যে যদি চাকরির বয়স শেষ হয়েও যায়, ডিসেম্বর পর্যন্ত তারা আবেদন করতে পারবে, সেই সুযোগটি তাদের জন্য থাকছে। সেই কথাটি তো আমি বলছিলাম, ডিসেম্বর কেন, ডিসেম্বরের পরেও যদি সংক্রমণ চলে তো তাদেরকে যেন সেই সুযোগ দেওয়া হয়। শুধুমাত্র সময়সীমা তো এই মুহূর্তে নির্ধারণ করা যাবে না, এখনো সংক্রমণের হার প্রায় 25-এর কাছাকাছি। অতএব সংক্রমণ কমে না গেলে তো বিজ্ঞাপন দিলেও আমরা ছেলে মেয়েদেরকে পরীক্ষার জন্য ডাকতে পারবো না, সাক্ষাৎকার নিতে পারবো না। এই সমস্যাগুলো তো আছে। অতএব করোনার এই বিশেষ সময়ে বিশেষ ব্যবস্থা নিতে হবে, বিশেষ সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু কোনোভাবে আমাদের যারা চাকরি প্রার্থী যুবক যুবতী তাদেরকে কোনোভাবে তাদের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করা ঠিক হবে না। স্যার, কর্মসংস্থান সবসময় আমাদের কাছে একটি চ্যালেঞ্জ ছিল এবং প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ার শুরু থেকেই এটি নিয়ে চিন্তিত থাকে এবং প্রত্যেকে তাদের মতন করে একটি প্রিপারেশনও নেয়। করোনা এসে আমাদের অনেক কিছু ওলটপালট করে দিয়ে গেছে জীবন এবং জীবিকার। এখন কর্মসংস্থান বাড়ানোর জন্য মোটা দাগে সব দিক থেকে আপনার কোনো পরামর্শ আছে কিনা?
আমার তো মনে হয় করোনা উত্তর পৃথিবী, সেখানে কর্মসংস্থানের অনেক সুযোগ ঘটবে, কারণ যে ক্ষয়ক্ষতির সম্মুখীন সারা পৃথিবী হচ্ছে সেটাকে পূরণ করার জন্য সারা পৃথিবীতেই কিন্তু কর্ম সুবিধাগুলো বাড়বে, কর্ম বৈচিত্র্য দেখা দেবে। এখন প্রয়োজন হবে আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা তথ্য প্রযুক্তি কাজ করছে, তারা যেন তাদের তথ্য প্রযুক্তির দক্ষতাকে আরো বৃদ্ধি করে, সেটা দরকার আছে। তাদের সুযোগ সুবিধা বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। স্যার, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে সেটি নিয়ে আজকে শিক্ষামন্ত্রী কিছুটা কথা বলেছেন। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে পারে বলে তিনি জানিয়েছেন। এখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সবার টিকা দেওয়া হয়নি এবং অনেক ক্ষেত্রে শিক্ষক কর্মচারীরা অনেকেই টিকা নিতে বাকি আছেন। শুধু বিশ্ববিদ্যালয় না, আমরা যদি স্কুল কলেজের পর্যায়ের কথাও বলি, সেই ক্ষেত্রে আপনার সুপারিশ কি থাকবে? আমার সুপারিশ হবে ওই আগে যে প্রশ্ন যেভাবে বললাম সেটি, অর্থাৎ এই করোনা আমাদেরকে যে নতুন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিল, যেটাকে আমরা আজকে নিউ নর্মাল বলছি, এখানে কিন্তু সবকিছুই বিকেন্দ্রীকরণের দিকে যাওয়ার শিক্ষাই পেয়েছি। যেমন ঢাকায় বসে সারা দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা, এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে ঢাকার সংক্রমণের হার কত আর রাঙ্গামাটিতে সংক্রমণের হার কত? যদি রাঙ্গামাটিতে সংক্রমণের হার কম থাকে, রাঙ্গামাটির স্কুলের ছেলেমেয়েরা বা কলেজের ছেলেমেয়েরা শিক্ষা থেকে কেন বঞ্চিত হবে? সেই সব জায়গায় স্কুল কলেজ খুলে দেওয়া যেতে পারে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা অনেক বেশি, এটা এই বিশ্ববিদ্যালয়কে সক্রিয় করা হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যদি রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় বা প্রত্যন্ত অঞ্চলের কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকে, তাদেরকে টিকার আওতায় এনে হয়তো অতি শীঘ্রই শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত সংস্থা, অতএব তারা নিজেরা ঠিক করবে তাদের যে ছাত্রছাত্রী সংখ্যা এবং তাদেরকে টিকার মধ্যে এনে যদি তারা শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু করতে পারে, তারা করে দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা, এটারও কোনো যুক্তি নেই। স্যার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অনেকেই দেখতে পাচ্ছে বিভিন্ন কারণেই তারা তাদের টিউশনি হোক অথবা অন্য কোনো কারণ হোক অথবা অ্যাসাইনমেন্টটি রেডি করার জন্য, অনলাইন ক্লাস করার জন্য তারা কিন্তু অনেকেই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মেস ভাড়া করে আছে, আত্মীয় স্বজনের বাসায় আছে, বিভিন্নভাবেই তারা আছে। সেই ক্ষেত্রে কি হলটি খুলে দিলেই সব কিছু মিলে শিক্ষার্থীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হতো কিনা? না, নিশ্চয়ই হল খুলে দিলে ছেলে মেয়েদের জন্য সুবিধা হবে, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু হলে ছেলে মেয়েরা আসলে আবার যে একটি কক্ষে তো আমরা একজন বা দুজনকে রাখার মতো সুযোগ দিতে পারছি না, একটা কক্ষে অনেক ছেলে মেয়েরা থাকে। তো সেই কারণেই এই সতর্কতাটা নেওয়া, অর্থাৎ টিকা দেওয়ার ব্যবস্থাটা নিশ্চিত করা। তো আমার মনে হয় টিকা যেভাবে আসছে এখন এবং যেভাবে গণটিকা দেওয়া শুরু হয়েছে, তাতে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়েদেরকে টিকার আওতায় আনা যাবে এবং তারপরে হলগুলো তো নিশ্চয়ই খুলে দেওয়া হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। এই ছিল এডিটর স্পিকিং। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।